নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। পশ্চিম জেলা আদালত থেকে ব্যাটারি চুরির অভিযোগে গ্রেপ্তার 5 জন। শুক্রবার পশ্চিম আগরতলা থানায় সাংবাদিক মুখোমুখি হয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান, পশ্চিম জেলা আদালতে পশ্চিম আগরতলা থানার একটি অভিযোগ দায়ের করে অভিযোগ পত্রে উল্লেখ করা হয় আদালত চত্বর থেকে 2টি ব্যাটারি চুরি করে নিয়ে গেছে চোরেরা। পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনা তদন্তে নেমে 5 চোরকে আটক করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় চুরি যাওয়া ব্যাটারি দুটি। ধৃতদের মধ্যে 2 জনকে আটক করা হয়েছে জহর ব্রিজের নিচ থেকে, বাকিদের আটক করা হয়েছে বর্ডার গোলচক্কর এলাকা থেকে। ধৃতরা হলেন অমিতাভ দাস, কিঙ্কুর দেব, বিপ্লব বর্মন, ফারুক মিয়া ও টিটন। 3 দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালত সোপর্দ করেছে পুলিশ। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানায় পুলিশ বর্ডার গোলচক্কর জয় দুর্গা পাড়ার আমন চৌহানের বাড়ি থেকে 62 পিস বেনারসি শাড়ি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া শাড়ির বাজার মূল্য আনুমানিক 3,50,000 টাকা। গতকালকে একটা অভিযোগপত্র থানাতে আমাদের কাছে একটা অভিযোগ আসে যে কোর্ট কমপ্লেক্স, আমাদের সদর পুলিশ কোর্ট কমপ্লেক্স থেকে জেনারেটরের ব্যাটারি চুরি হয়ে গেছে। তো 2টো ব্যাটারি, এগুলি মার্কেট ভ্যালু নট লেস দেন 50,000 চুরি হয়ে গেছে। অ্যাকর্ডিংলি আমরা একটা সুনির্দিষ্ট কেস নিই। কেস নেওয়ার পর গতকালকেই সিসি ক্যামেরা এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে ইনফরমেশনের উপর ভিত্তি করে 2 জন চোরকে ধরা হয় এবং ব্যাটারি 2টোকে উদ্ধার করা হয়। আজকে এই ঘটনার সঙ্গে যুক্ত হিসেবে টোটাল 5 জনকে অ্যারেস্ট করা হয়। আজকে তাদেরকে কোর্টে তোলা হবে এবং পুলিশ রিমান্ডে দেওয়া আছে। কি তাদের সাথে কাপড়গুলো কি আজকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওসি ওয়েস্ট আগরতলা পিএস একটা রেড করা হয়, যেটা বর্ডার গোলচক্কর এলাকাতে জয় দুর্গাপাড়ার আমন চৌহানের বাড়িতে রেড করা হয়। সেখানে ওর বাড়িতে সন্দিগ্ধ কিছু জিনিস থাকার কথা ছিল এবং অ্যাকর্ডিংলি ওইখান থেকে 2টো বড় বড় বক্স বা পেটি বলুন, যাই বলুন, এগুলো পাওয়া গেছে, যেগুলোর মধ্যে 62টা বেনারসি কাপড় পাওয়া গেছে, যেগুলো কোনো সাপোর্টিং কোনো ডকুমেন্টস, মেমো কোনো কিছুই পাওয়া যায়নি। রাজধানীর মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের সামনে থেকে উদ্ধার গ্রেনেড। এদিন ফায়ার স্টেশনের কর্মী ও পথ চলতি মানুষ প্রথমে গ্রেনেডটি দেখতে পায়। সাথে সাথে খবর দেওয়া হয় পূর্ব আগরতলা থানার পুলিশকে। ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব আগরতলা থানার পুলিশ। তারপর এক এক করে ঘটনাস্থলে ছুটে যায় ডগ স্কোয়াড, বোম স্কোয়াড সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। বোম স্কোয়াড সাবধানতার সাথে গ্রেনেডটিকে নিষ্ক্রিয় করে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ। তিনি জানায়, গ্রেনেডটি আনুমানিক 30 বছর পুরনো হবে। গ্রেনেডটিতে পিন লিভার ছিল না। গ্রেনেডটি ভয়ের কোনো কারণ ছিল না। তারপরেও কোথা থেকে কিভাবে গ্রেনেডটি মহারাজগঞ্জ ফায়ার স্টেশনের সামনে এসেছে তা খতিয়ে দেখা হবে। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসেছে। তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। গোটা ঘটনার তদন্ত করা হবে। হ্যান্ড গ্রেনেডটা কিরকম কি আসবে সেই দামটা কি অবস্থায় আছে? এখন পিএসএ স্টাফ আছে, এসবি স্টাফ আইছে এবং বোম স্কোয়াডের তারা নাকি খবর দিছে, তারাও আইব, তারা কইতে পারবো জিনিসটা কি আছে। এটা বাকি দামটা দেখে কিরকম লাগতেছে? কতদিনের পুরানো? এটা অনেক দিনের পুরানো মনে হইতেছে, কারণ এটার উপরে মাটি টাটি লেগে রয়েছে, মোটরসাইকেল দিয়ে পড়ে রয়েছে। এখন এটা কি অরিজিনালি অ্যাক্টিভ আছে বা ইনঅ্যাক্টিভ, এটা আমরা কিছু করতে পারতাম না। এটা এখানে কিভাবে আছে তাও কইতে পারতাম না। জাস্ট আমি যখন ডিউটিতে আইলাম, তারপর দেখলাম যে এই জিনিসটা দেখে সে আমার কাছে অন্যরকম মনে হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমি খবর দিচ্ছি। নির্বাচনের কাজে বড় ভূমিকা পালন করেন প্রত্যেক এলাকার বিএলও এবং বিএলও সুপারভাইজার। শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে বিএলওদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির হয়। এদিন পশ্চিম ত্রিপুরা জেলার 3টি মহকুমায় 85 জন বিএলও এবং বিএলও সুপারভাইজারকে প্রশিক্ষণ দেওয়া হয়। নির্বাচনী কাজকর্ম কিভাবে করতে হয় সে বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা নির্বাচন দপ্তরের এডিশনাল চিফ ইলেকশন অফিসার উষা জৈন মক জানায়, আজকে মোট 85 জনকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সকলে পশ্চিম ত্রিপুরা জেলার 3টি মহকুমার বিএলও এবং বিএলও সুপারভাইজার। দেশের নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে 1 লক্ষ বিএলও এবং বিএলও সুপারভাইজারকে প্রশিক্ষণ দেওয়ার। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আজকের এই প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী কয়েক মাসে রাজ্যের বিভিন্ন মহকুমা এলাকায় বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হবে।
যাদের তাদের কাজকর্মের প্রতি আরও বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারে। ত্রিপুরা রাজ্যে ৩,৩৫২টি পুলিং স্টেশন রয়েছে। প্রশিক্ষণ দিয়ে আগামী দিন বিএলও এবং বিএলও সুপারভাইজাররা পুলিং স্টেশনগুলোর মধ্যে দায়িত্ব পালন করবে বলে জানান তিনি। যে ট্রেনিংটা মূলত এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে বিএলও সুপারভাইজার। এটা বিএলও সুপারভাইজার তাদেরকে এই কারণে করা হয় যে কমিশন এখন টার্গেট রেখেছে যেটা হলো প্রায় 1 লাখ বিএলও সুপারভাইজার ট্রেনিং দেওয়ার জন্য। তো পাশাপাশি সব এখান থেকে তো বিএলও ন্যাশনাল লেভেলে করা যাবে না, যার জন্য আমরা চেষ্টা করছি যাতে আমাদের এখানে যে ৩,৩৫২টা পোলিং স্টেশনের মধ্যে বিএলও যারা আছেন তারাও যাতে এখানে কভার করতে পারে সেই একটা প্রচেষ্টা আমরা করছি, যার জন্য তাদেরকে এনে এখানে প্রথম বেচ হিসাবে আমরা এখানে তাদেরকে ট্রেনিং করছি। আজকে ফার্স্ট ট্রেনিং। আবারও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যের দ্বিতীয় রেফারেল হাসপাতালের লিফট পরিষেবা। বৃহস্পতিবার রাতের বেলা রোগী ও রোগী পরিবার হাসপাতালে 6 তলা থেকে নামার সময় আটকে পড়ে লিফটে। তারা লিফটের ভেতরে চিৎকার শুরু করে। তারা ফোন করে তাদের পরিজনদের কাছে। তারা ছুটে এসে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। তারপর হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেয় লিফট মেরামত করার কর্মীদের, কিন্তু বিভিন্ন তালবাহানার কারণে 1.5 ঘন্টা সময় কেটে যায়। এতক্ষণ সময়ে ভেতরে কম বেশি অসুস্থ হয়ে পড়েন অনেকে। এর মধ্যে একজন সংজ্ঞা হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত অন্যান্য রোগীর পরিবার লোকেরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মিলে লিফটের কাঁচ ভেঙে তাদের উদ্ধার করে। জানা যায় হাসপাতালে 2টো লিফটের মধ্যে 2টিরই একই অবস্থা। কিছুদিন পর পর পরিষেবা মুখ থুবড়ে পড়ছে, অথচ লিফটগুলো সঠিকভাবে সংস্কার করা হয় না। লিফটের অপারেটরের নিয়মিত হাসপাতালের ভেতরে থাকে না। এই ভয়াবহ পরিস্থিতির মাধ্যম দিয়ে চলছে আইজিএম হাসপাতালের লিফট। ঢাকঢোল পিটিয়ে লিফট পরিষেবা চালু হলেও কিছুদিন পরপরই লিফট দিয়ে অভিযোগের অন্ত নেই আইজিএম হাসপাতালে। ফলে আইজিএম হাসপাতালে এখন লিফটে উঠে ভয় পায় রোগী এবং রোগীর পরিবারের লোকজন। পায়ে হেঁটে এবং কাঁধে করে রোগীদের সিঁড়ি দিয়ে নিয়ে যায় রোগীর পরিজনেরা। বহুবার খবর প্রকাশ হলেও লিফট দিয়ে স্বাস্থ্য দপ্তরের কুম্ভ নিদ্রা ভাঙার কোনো নাম নেই। মেলাঘর ন্যাংটা দরগা সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম আরিফ হোসেন ওরফে রানা। তার বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর কোঠের মুড়া এলাকায়। দমকল বাহিনীর এক কর্মী জানায়, মেলাঘর ন্যাংটা দরগা সংলগ্ন সড়কে রাস্তায় বাঁক নিতে গিয়ে বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। ওনারা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় বাইক চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়। এদিকে মেলাঘর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর আহত যুবককে মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর কোঠের মুড়া এলাকায়। এটা ওই বরফলি বাজার আগে দরগা বাজার আমার এগিয়ে সেটা একটু টার্নিংটার বাজার বরফলি বাজার আগে সামনে সেটা কি অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার? অ্যাক্সিডেন্ট ভাই এটা কি মানে অন্য কোনো সাথে সংঘাত হয়েছে না নিজে? না আউটলাইনের রুটে থেকে বাইরে আর মানে আমাদের বাউন্ডারির ভিতরে পাইছে। বাউন্ডারির ভিতরে মানে মূল সড়ক থেকে অনেকটা দূরে গেছে? দূরে আউটসাইড। এমনি পরিচয় হয়ে গেছে নিচে? না পরিচয় হয়ে গেছে আমার তো হেলথ অসুস্থ বা বিদায় না নাম কাম বুঝতে মানে বাইকের নাম্বারটা লইছি। আচ্ছা শুক্রবার 2টি গরুকে বিশালগড় থেকে নিয়ে আসার সময় বরতলা জহর ব্রিজের সংলগ্ন এলাকায় আটক করে স্থানীয় কিছু যুবক। তারা দেখতে পায় গরুর গাড়ির ভেতর ছিল না কোনো রকম জল ও খাবারের ব্যবস্থা। গাড়িটিকে দীর্ঘ পথ ধাওয়া করে আটক করে যুবকরা। তাদের বক্তব্য, গোমাতা আমরা পূজা করি, গোমাতাকে এভাবে নির্যাতন করা হবে সেটা কোনোভাবে বরদাস্ত করবে না যুবকরা। গাড়িটি আটক করার পর গাড়ি চালককে এবং সহচালককে জিজ্ঞাসা করে কিছু বিতর্কিত প্রসঙ্গ উঠে আসে। খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে TR02D1848 নম্বরের গরু বোঝাই গাড়িটি আটক করে। যুবকদের দাবি, গোমাতার উপরে কোনো ধরনের অত্যাচার সহ্য করবে না তারা, প্রয়োজনে তারা মাঠে নেমে রুখে দাঁড়াবে। সংযোজক তুষার দাস, আমরা আমাদের একটা কার্যক্রমের জন্য আমরা যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখলাম বরতলা বৃক্ষলোক এলাকায় এই গাড়িটাতে একটা নাম্বারটারই মনে নেই আমার, এই গাড়িটাতে 3টা গোমাতাকে একদম মানে অত্যাচারিতভাবে নেওয়া হচ্ছে। এনিমাল অ্যাক্টের মধ্যে যেমন আছে কোনো গোমাতাকে নেওয়ার জন্য জলের ব্যবস্থা রাখতে হবে, খাবারের ব্যবস্থা রাখতে হবে, প্রপার পেজ থাকতে হবে, তা কোনোটাই তারা মেনটেন করেনি।
আমরা আটকাতে গেলে আমাদের এক দুজনকে তারা বিভিন্নভাবে হুমকি দেয়। তারপর আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা গাড়িটাকে পশ্চিম করে নিয়ে আসি। কোন জায়গাতে করে বোমা থাকে, মানে না জল আছে না খাবার আছে, আপনারা এটা দেখলে দেখতে পারবেন। তো ওনাকে বললাম যে তুমি এটা কিসের জন্য নিয়ে যাচ্ছ, তো উনি ডাইরেক্ট বলছে ওনাদের ঈদের কাজে ব্যবহার করবে, কোরবানি যা টাকা পাল্লার জন্য। কিন্তু আমি ওনার কাছে একটাই প্রশ্ন যে আমরা সনাতনী হিন্দু, আমরা গোমাতা রূপে গাইকে আমরা পূজা করি, বিষ্ণু রূপে পূজা করি। ওরা এইভাবে অত্যাচার করে, তাদের ঈদের জন্য ওরা নিয়ে যেতে পারে না। 2025 সালে টেট 1 পরীক্ষা নেওয়ার পর থেকে বিতর্ক বাড়ছে টিআরবিটির ভূমিকা নিয়ে। প্রতিবারই টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর মর্জি মাফিক দাবি নিয়ে বোর্ড কর্তৃপক্ষের দ্বারস্থ হয় টেট পরীক্ষার্থীরা। 2020 সাল থেকে এই ঝামেলা লাগাতার চলে আসছে, এক প্রকারভাবে ট্রেডিশন হয়ে গেছে। প্রশ্নপত্রে ভুল কিংবা কোনো ধরনের বিতর্কিত বিষয় থাকলে সেটা নিয়ে অনলাইনে চ্যালেঞ্জ জানানোর মতো সুবিধা থাকার পরেও তারা বারবার শাসনের দ্বারস্থ হয় বোর্ডে। এর ব্যতিক্রম হচ্ছে না 2025 সালে টেট 1 এবং টেট 2 পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর থেকে শুক্রবারও তারা শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। অভিযোগ, এবছর টেট 1 পরীক্ষার প্রশ্নপত্রে বহু ভুল ত্রুটি ছিল। এই প্রশ্নের 2টি উত্তর সহ সিলেবাসের বাইরে প্রশ্ন তাদের জন্য রাখা হয়েছে, এতে করে তাদের নম্বরে গরমিল হবে। বিষয়টি নিয়ে তারা দপ্তরের দ্বারস্থ হলেও তারা সদুত্তর পাচ্ছে না, যার কারণে পুনরায় তারা শুক্রবার দ্বারস্থ হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরে। তাদের দাবি অবিলম্বে সেই নম্বরগুলো তাদের দিয়ে দিতে হবে। উল্লেখ্য, টেট পরীক্ষা মানে রাজ্যের অন্য বিতর্ক হয়ে ওঠে। প্রশ্নপত্র নিয়ে অভিযোগ, বোর্ডের বিরুদ্ধে সিলেবাসের বাইরে প্রশ্নপত্র করার অভিযোগ, সকলকে এক সপ্তাহে নিয়োগ করার দাবি, দ্রুত ফলাফল প্রকাশ করার দাবি, এগুলো যেন প্রতি বছরের নিত্য দাবি। হামেশা তাদের মুখে এই দাবি শুনতে অভ্যস্ত হয়ে গেছে বোর্ড কর্তৃপক্ষ। ফলে এখন বোর্ড কর্তৃপক্ষের কাছে গিয়ে পর্যন্ত পরীক্ষার্থীদের গুরুত্ব পাচ্ছে না। প্রশ্ন হলো, একজন শিক্ষক কি শুধুমাত্র নির্দিষ্ট সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে? তা না হলে কেন বারবার সিলেবাস নিয়ে আঙ্গুল তুলছে তারা? এই প্রশ্নগুলো সকলের মধ্যে উঠতে শুরু করেছে। সবাই এখানে টেট 1 ক্যান্ডিডেট। তো আমাদের পরীক্ষা হচ্ছে গত 4 মে 2025-এ। তো আমরা পরীক্ষা বলতে কি বিভিন্ন একটা বিভ্রান্তিতে পড়ে যায় যে প্রশ্নতে এরকম কিছু আছে যে একাধিক উত্তর আছে, তারপরে কিছু আছে কোশ্চেনটা আমরা এরকম ভুল হয়েছে যে কোশ্চেনটা দেখে আমরা সঠিকভাবে সেই জন্য আনসার দিতে পারিনি। তারপর কিছু কোশ্চেনে হয়েছে যে আউট অফ সিলেবাস। তো সেই কারণে আমরা পরীক্ষা দিতে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তো সেজন্য আমরা টিআরবিটির কাছে সেটার জন্য চ্যালেঞ্জ করেছি যে ভুলগুলি আমরা পেয়েছি এবং প্রপার রিজন দেখিয়েছি। তো এখন টিআরবিটির কাছে আমাদের অনুরোধ থাকবে যে ওনারা যেন সঠিক এটার পর্যবেক্ষণ করে যে ওনাদের যে ভুলগুলি হয়েছে সেটার জন্য যাতে সবার যাতে প্রাপ্ত নম্বর দিতে যাতে কোনো সমস্যা না হয়, সেই অনুসারে তারা যাতে ফাইনাল অ্যান্সার কিটা প্রকাশ করে। আর তার মধ্যে যেমন কিছু কোশ্চেন আছে, যেমন বাল্য বিবাহের একটা কোশ্চেন, সেটা চ্যালেঞ্জ করার সময় দেখা গেছে যে আমরা যে বিষয়টা তুলে ধরতে চেষ্টা করেছি সেই বিষয়টা কিন্তু সবটা আপলোড হচ্ছে না ওই জায়গাতে। একটা 3-4টা লাইনের বেশি আর আপলোড হচ্ছে না। তো সেই জায়গাতে আমরা তো বিষয়টাই তুলে ধরতে পারছি না। তো সেই কারণে আমরা একটু ইয়াতে আছি যে ওনারা যাতে সবটা বিষয় বিবেচনা করে দেখে। তারপরে আরেকটা কোশ্চেন আছে, যেমন এই গ্রীষ্মের বন্ধের মধ্যে কমলপুর শহরের প্রাণকেন্দ্রে 2টি বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। এর মধ্যে একটি ঘটনা কমলপুর PM শ্রী কৃষ্ণচন্দ্র দ্বাদশ বিদ্যালয়ে। সেখানে প্রধান শিক্ষকের কক্ষ সহ অফিস কক্ষে তালা না ভেঙে ডোর বোল্ট ভেঙে চোরের দল ঢুকে আলমিরা ভেঙে কাগজপত্র তছনছ করে, সাথে প্রায় 1,40,000 টাকা নিয়ে যায়। এরপর তারা হানা দিয়ে কমলপুর বিদ্যাজ্যোতি ইংরেজি মাধ্যম স্কুলে, সেখানেও একই কায়দায় ডোর বোল্ট ভেঙে প্রবেশ করে। সেখানেও প্রধান শিক্ষকের কক্ষ, স্টাফ রুম, অফিস রুম, টিঙ্কারিং ল্যাব এবং বিভিন্ন রুমে তালা ভেঙে প্রায় 70,000 টাকা নিয়ে যায়। পাশাপাশি সিসি ক্যামেরা ম্যাডাম নিয়ে যায়। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা কমলপুরে।
শিশুরঞ্জন স্যার যিনি প্রাইমারি এইচএম স্যার তিনি করেছেন যে ওনাদের কোলাপটেবল গেট এবং অন্য ক্লাসরুমের সবগুলি তালা সেই খবর পেয়ে আমি আসলাম ফুটে স্কুলে এসে দেখলাম যে আমাদের পুরাতন বিল্ডিং এবং নতুন বিল্ডিং এর সবগুলি তালা ভাঙা, ক্লাসরুম, অফিস রুম, হেডমাস্টার রুম, এগুলি সবগুলি তালা ভাঙা। তো তখন আমি আমাদের ডিসি স্যারকে ফোন করলাম, উনি দায়িত্বে আছেন আমাদের এসডি অফিসে। উনি ফোন করলেন আমাদের পুলিশ সেকশন, এখানে সবগুলি ভাঙা। যদি আমাদের বিদ্যালয়ে যখন আসলাম, আমাদের এনভায়রনমেন্ট ডে পালন করতে গিয়ে আমরা বৃক্ষরোপণ করেছি। কয়েকজন 3-4 স্টুডেন্ট আর টিচাররাও এসেছিল। তো এরপরে তো বিকাল প্রায় 3টা আমরা স্কুল ছেড়ে চলে যাই। গ্রুপ ডি এর পরবর্তী সময়ে যথারীতি গেট এবং স্কুলের দরজা সবগুলি বন্ধ করে তারা সেও চলে গিয়েছিল। তো আজকে যখন আসলাম তখন বৃষ্টিও পড়ছিল, 11:30 বাজে। আমি যখন স্কুলে এসে ঢুকলাম তখন দেখি যে দরজাগুলি তালা ভাঙা বলতে হ্যান্ডেলগুলিকে, অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল, ওইগুলিকে ভেঙে। শুক্রবার রাজধানী নজরুল কলাক্ষেত্রে শিশু নাট্য প্রতিযোগিতার উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সিনিয়র ইনফরমেশন অফিসার মনোজ দেববর্মা সহ অন্যান্যরা। শিশু নাট্য প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার রাজ্য সরকার ও তথ্য সংস্কৃতি দপ্তরকে ধন্যবাদ জানান এ ধরনের শিশু নাট্য প্রতিযোগিতার আয়োজন করার জন্য। পাশাপাশি তিনি বলেন, বর্তমানে যারা শিশু নাট্য শিল্পী তারা আগামী দিনে নাট্যশিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের প্রয়োজন, যাতে করে আগামী দিনে রাষ্ট্র নির্মাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সমৃদ্ধ করার ক্ষেত্রে আগামী প্রজন্মের কাছে দায়িত্ব দেওয়ার নিরিখে এখন থেকে ছোট ছোট শিল্পী তৈরি করা, যারা আগামী দিনে এই শিল্পকে আরো সমৃদ্ধ করতে এগিয়ে নিয়ে যাবে। যেটা প্রায় আগে আমরা যখন ছোট ছিলাম, এখানে অনেকে আপনাদের ব্যক্তিগতভাবে চিনি, শিল্পীটা তো অনেককে চিনি। আমার ছোট ভাই মানব নাটক নিয়ে যাত্রা নিয়ে কাজ করে, তারা নির্দিষ্ট প্রফেশনের বাইরে গিয়েও এটা তাদের কর্তব্য, দায়িত্ব যে সার্বিক মানসিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার সঙ্গে পাশাপাশি এই গুণাবলী শিশুদের মধ্যে থাকা উচিত। সমৃদ্ধ মানুষ বা পরিপূর্ণ ব্যক্তি হতে হয়, শিক্ষা যেমন দরকার, পাশাপাশি তার শারীরিক মানসিক বিকাশের প্রয়োজন। তাকে সুন্দর পরিকাঠামোর মধ্যে বিজ্ঞানসম্মত এবং সাংস্কৃতিক মনস্কভাব তৈরি করা, যাতে আগামী দিনে আমাদের পরিবার, সমাজ বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে বা অংশগ্রহণ করতে পারে। সেভাবে আমাদের সরকার কাজ করছে। আমি বলবো যে আমারও কিছু কিছু অভিজ্ঞতা আছে, আমি এই লাইনের লোক না, অনেক সময় আমাদের ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন হয়ে থাকে খোয়াই। বিদ্যুৎ নিগমকে জানান তারা কর্মী স্বল্পতা রয়েছে, তাই সঠিকভাবে কাজ করা যাচ্ছে না। এই বিষয়টিকে অনতি বিলম্বে সুরাহা সহ বিদ্যুৎ মাশুল কমানো, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা সহ বিভিন্ন দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের কাছে ডেপুটেশন প্রদান করে এক বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে সিপিআইএম দল। উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, খোয়াই জেলা সম্পাদক পদ্মকুমার দেববর্মা, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। মূলত 8 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয় বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার দিবাকর নাথের কাছে। 6 সদস্য প্রতিনিধি দল এই ডেপুটেশন প্রদান করে। আপনারা শুনছিলেন, সারা রাজ্যের সঙ্গে আমাদের খোয়াই মহকুমাতেও বিদ্যুৎ পরিষেবা বেহাল অবস্থা। বিদ্যুৎ পরিষেবা রাজ্যের শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাহাড়, সর্বত্র একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এবং আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের এই ডাবল ইঞ্জিনের সরকার এই বিদ্যুৎ পরিষেবা মান উন্নয়নের প্রশ্নে সেখানে কোনো ইতিবাচক ভূমিকা গ্রহণ করছেন না। দিনের পর দিন সেখানে বিদ্যুৎ পরিষেবা মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে পারছে না। ঘন ঘন সেটিং হচ্ছে, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। এমনকি হাসপাতালের মতন জরুরি পরিষেবা পর্যন্ত দীর্ঘ সময় সেখানে বিদ্যুৎহীন অবস্থায় থাকে।
আগরতলা পৌর নিগমের উদ্যোগে ওরিয়েন্ট চৌমুনি এলাকা নির্মাণ করা হয় পাবলিক টয়লেট। শুক্রবার এই পাবলিক টয়লেটের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে উপস্থিত ছিলেন পৌর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত। এদিন পাবলিক টয়লেট উদ্বোধনের পর পাবলিক টয়লেটটি ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার। পরে এক সাক্ষাৎকারে দীপক মজুমদার বলেন, আগরতলা শহরে বিভিন্ন জায়গায় পৌর নিগমের উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণ করে দেওয়া হয়েছে। সে মোতাবেক ওরিয়েন্ট চৌমুনিতে পাবলিক টয়লেট নির্মাণ করে দেওয়া হয়েছে, যাতে করে স্থানীয় ব্যবসায়ী সহ দূর দূরান্ত থেকে আসা লোকজন প্রাকৃতিক কাজ সারতে পারে। শহরের বিভিন্ন জায়গায় আগরতলা পৌর নিগমের উদ্যোগে পাবলিক টয়লেট করা দেওয়া হয়। বিভিন্ন প্রান্ত থেকে আসা, বিশেষ করে আজকে যেমন এই জায়গাটা মডেলে আমাদের একটা পাবলিক টয়লেট আজকে আমরা তৈরি করেছি। এখানে 9টা কেবিল চেয়ারের 3টা লেডিস এবং 6টা জেন্টসের জন্য খুব সুন্দর বাথরুমের ব্যবস্থা আছে। উদ্দেশ্য একটাই হচ্ছে যে যারা এই এলাকায় বসবাস করে বা কিংবা ব্যবসা করেন বা দূর দূরান্ত থেকে যারা ব্যবসার কাজে এখানে ক্রেতারা আসেন, তাদেরকে প্রাকৃতিক কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য এই ব্যবস্থাপনা এটা বিভিন্ন মডেল দিয়েছেন সেলসি কনস্ট্রাকশনের উদ্যোগে আগরতলা পৌর নিগমের সহযোগিতায়। এই স্থানীয়দেরকে ধন্যবাদ জানান। সামাজিক দায়িত্ব হিসেবে কাজ তারা করেছেন, এটা একটা কাজ করা প্রয়োজন ছিল। এই এলাকা আমি যারা ব্যবসায়ীরা আছে তাদেরকে অনুরোধ করবো যারা এরা সুন্দরভাবে সুরক্ষিত থাকে সেদিকে তাদেরকে সহযোগিতা করা। এটা 24 ঘন্টা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন সান্দন টিভির পর্দায়। নমস্কার।